আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আর 24 ঘন্টা পর আমি যখন আলোচনা করছি, প্রায় 24 ঘন্টা পর, কয়েক মিনিট বেশি হতে পারে, সেই ভয়াল কালো রাত, সেই কালো রাতের পর 26শে মার্চ। এই 26শে মার্চ এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসার সাথে সাথে যে নামগুলো সামনে আসে, সেই নামগুলোর মধ্যে নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে ছাড়া, তাকে ব্যতীত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এটা আলাপ করাই বৃথা। তারপর একে একে স্বাধীনতা যুদ্ধের সে সময়কার যার নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ নেতৃত্ব যারা ছিলেন তাদের বাইরে বরঞ্চ জেনারেল ওসমানী, তারপর আমাদের সেক্টর কমান্ডারদের মধ্যে অন্যতম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপর আমাদের বীরশ্রেষ্ঠ, এই নামগুলোই তো ইতিহাস এইগুলো বলে। তারপর আমাদের গ্রামগঞ্জের খেটে খাওয়া শত সহস্র মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, 30 লক্ষ মা বোন, এবং প্রতিটা যুদ্ধ, প্রতিটা মানুষ এক একটা জ্বলন্ত ইতিহাস। সেই জগৎজ্যোতি রায়, সেই জগৎজ্যোতি সেন, আমাদের হাওরের গৌরব, এরকম অসংখ্য কাব্য, অসংখ্য কবিতা, সেগুলোর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি একেবারেই ব্যতিক্রম। এবং তার নাম আসলে পরে তার বাড়ি, স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার যদি বলা হয়, ধানমন্ডি 32 নম্বর, এই নামটি আসেই। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা দিবস, কুচকাওয়াজ, বিভিন্ন কিছু উদযাপন, সবকিছুর পাশাপাশি যে বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধকে জীবনের প্রতিটা মুহূর্ত ব্যয় করে সংগঠিত করেছেন, সেই বাড়ির প্রতি মানুষের একটা শ্রদ্ধা, ভালোবাসা, সেইখানে যেখানে মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সেখানে শ্রদ্ধাঞ্জলি নামগুলো আসতেই পারে। বাট বর্তমান তারেক রহমান যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার আগে থেকেই মানুষের মনে খটকা ছিল। যখন বিএনপির মানুষজন স্লোগান দিয়েছে 32 নম্বর ভাঙা হচ্ছে, উন্মত্তভাবে, উন্মাদের মতন একটা প্রলয় চালানো হচ্ছে, তখন স্লোগান হচ্ছে তারেক রহমান কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম। এগুলো মানুষের মধ্যে নানান খটকা তৈরি করেছিল। তারপরও বিএনপি সরকার যেহেতু সাম্যের কথা বলেছে, যেহেতু নতুন রাজনীতির কথা বলেছে, প্রতিহিংসার বাইরের রাজনীতির কথা বলেছে, এবং প্রতিহিংসামূলক কোনো স্টেপ অন্তত তার সরকারের প্রথম মাস পার হলেও সেই অর্থে তারা নেয়নি। জেনারেল মাসুদউদ্দিনকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন পরিপ্রেক্ষিত। জেনারেল মাসুদউদ্দিন দ্বারা আওয়ামী লীগ, বিএনপি সবাই নির্যাতিত। এর বাইরে বিএনপি প্রতিহিংসামূলক কোনো স্টেপ নিয়েছে, কোনো বড় দাগে কোনো উদাহরণ নেই। এটা বিচ্ছিন্নভাবে মফস্বলে বা জেলা সদরে হলেও হয়ে থাকতে পারে, বা ক্ষেত্র বিশেষে হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি 7ই মার্চ আমরা যা দেখেছি, 7 মার্চ মিছিল করতে গিয়ে, বঙ্গবন্ধুর বাড়িমুখী যেতে গিয়ে 7 জন অ্যারেস্ট হয়েছেন, 6 জন অ্যারেস্ট হয়েছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তারপর বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ চালাতে গিয়ে আরো কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তুলকালাম কাণ্ড হয়েছে শাহবাগে। ফলে বিএনপি সরকার কিভাবে, কোন স্ট্র্যাটেজিতে দেখবে, এটা সাংঘাতিক বিষয়। কিন্তু 15ই আগস্ট, 7ই মার্চ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, কোনোভাবেই যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কেউ না কেউ প্রতিটা 15ই আগস্ট, 7ই মার্চ, আপনার স্বাধীনতা দিবস, বিজয় দিবসে কোনো না কোনো একটা ঘটনা, কোনো একজন মানুষ, সেটা হয় রিক্সাওয়ালা, না হয় সাধারণ ছাত্র, না হয় সাধারণ গৃহিণী, সাধারণ মানুষ, কেউ না কেউ 7ই মার্চের প্রতি তারা, বা 15ই আগস্টের প্রতি, অথবা স্বাধীনতা দিবস, বিজয় দিবসের প্রতি বঙ্গবন্ধুর সেই বাড়িটি ঘিরে তার শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছেন। অ্যারেস্ট হচ্ছে, আক্রমণ হচ্ছে, তাদেরকে মব করা হচ্ছে, কিন্তু কেউ পিছিয়ে যাচ্ছেন না। মনে আছে, যদিও মেয়েটি মারা গেছে এনসিপি, তাই আমি আর বিস্তারিত বললাম না, যে আরেকজন নারীকে 32 নম্বরের সামনে পাইপ দিয়ে পিটিয়ে তারপর দিন তাকে আবার অ্যারেস্ট করানো হয়েছে। কেন 32 নম্বরে গেল? এবং 32 নম্বরের শ্রদ্ধা জানানোর বিষয়টা যে এন্টি আওয়ামী লীগ ঘরানার বা এন্টি লিবারেশন ঘরানার মানুষের মধ্যে একটা তটস্থ ভাব তৈরি করে, সেটা অনেক ক্ষেত্রেই বোঝা যায়। এবার আলোচনা এসছে, শোনা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তারা আওয়ামী লীগ পন্থী শিক্ষকরা, তারা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে 32 নম্বরে শ্রদ্ধা জানাবেন। এই নিয়ে আওয়ামী লীগের এনটি শিবিরের পত্রপত্রিকা তারা কি খবর করছে আপনারা যদি একটু চোখ দেন, সেই পোড়া বাড়ি, সেই বিধ্বস্ত বাড়ি, সেই ক্ষয়ে যাওয়া বাড়ি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 26 মার্চ রাজধানীর 32 নম্বরে জড়ো হতে পারেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে বলে আভাস মিলেছে। এ বিষয়ে অভ্যন্তরীণভাবে তৎপরতা চালানো হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত সংশ্লিষ্ট সূত্র তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে ঢাকার বাইরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, তাদের শিক্ষকদের অভ্যন্তরীণ একটি গ্রুপে বলা হয়েছে, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের উদ্যোগে আগামী 26 মার্চ ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। বিশেষ এই দিবস ঘিরে মূলত আওয়ামীপন্থী শিক্ষকরা জড়ো হওয়ার চেষ্টা করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই তো হওয়ার কথা। এখন একটা কথা অনেকে বলে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো, আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ নাই, নির্বিশেষে সবার করা উচিত। বাট আওয়ামী লীগ বা স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ ছাড়া মানে একে অন্যের সঙ্গে তো পরিপূরক। ফলে আওয়ামী লীগপন্থী শিক্ষকরাও যদি যান, সেখানেও আসলে কোন ধরনের পরিস্থিতি এবার অপেক্ষা করছে সেটা নিয়ে সবাই নিশ্চয়ই শঙ্কিত থাকেন। প্রথমত আমাদের সাবেক ছাত্রলীগ নেতা, তারপরে ভিপি, তারপরে এখন বিএনপির, তারপরে কি গণ অধিকার পরিষদ, সেখান থেকে চলে এসেছে বিএনপিতে সে এখন এমপি হওয়ার পর সে প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্য শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নুরা যখন রাস্তাঘাটে মায়ের খাইতো, উষ্টা খাইতো ছাত্রলীগের হাতে, তখন ওই যে ধানমন্ডিতে একজন বর্ষিয়ান উকিল ছিলেন, আর কয়েকজন ভাসানীপন্থী বা আধা বামপন্থীও আছেন। তারা আমি বলতেন এই ভাসানী এই ভিপি কিন্তু একদিন মন্ত্রী হবে, এমপি হবে। আমি বিশ্বাস করি নাই, কিন্তু বোঝা গেল বাংলাদেশে লাথি উষ্টা খেলে এমপি মন্ত্রী হওয়া যায়। ভিপি নুরা তার প্রমাণ। তাই উনি এখন মন্ত্রী হয়ে গেছে, আমার মনেই ছিল না। আমি শুধু জানি যে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায় আমার ধারণা ছিল না। এই অনুরোধের আসরের ইলেকশনে, এই মুসলেকা সরকারে মুসলেকা ইলেকশনে অনেকে এমপি মন্ত্রী হয়ে গেছেন, যা কেউ কল্পনা করে নাই। যেমন আমার ভাবির পোলারা, যারা নিজেরাই বলেছিল মেম্বার হইতে পারবে না, তারা কিন্তু এখন এমপি। এবং সেই আমার ভাবির পোলারা কিন্তু কেউ কেউ মন্ত্রী পদমর্যাদার অপদেষ্টা হয়েছিলেন বা উপদেষ্টা হয়েছিলেন। যাই হোক, তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্য শ্রমিক চাহিদার সম্ভাবনা দেখছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নূর। তার মানে এমপি এবং ভিপি নূর, যাই হোক সাবেক ভিপি আর কি। তো তাহলে তো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জন্য তো আলহামদুলিল্লাহ পড়া উচিত, কারণ এটা বাংলাদেশের জন্য বরকত হয়েছে, ঠিক না? তারপরে আরেকটা খবর হলো, ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো স্কুলের ফার্স্ট বয় এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই যে পেতিপাটা একটা আছে না, জাহিদুর রহমান, তার কথা বলা হয়েছে আর কি। যাই হোক, আমরা ফার্স্ট বয়ও না, আমরা প্রধানমন্ত্রী উপদেষ্টা হইতে পারবো না। যাই হোক, পেতিপাটা তো ফার্স্ট বয়, যদিও তার ফার্স্ট বয় আদৌ কিনা সেটা অনেকে আলোচনা করেছে। যাই হোক, সামসামি করলে নাকি মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়া যায় এই দেশে বলে, তাহলে আমারও তো সকলেই বলে আওয়ামী লীগের সামসা। দেখা যাক কি হয় সামনে, তাই না? আওয়ামী লীগের সামসা অবশ্য ক্ষমতা আসার কাছাকাছি আসলে কি হবে তা আমরা জানি না। আরেকটা জিনিস হলো, এই যে আসাদুল্লাহ গালিব, যাকে জামাতিরা বিরাট বড় বিশেষ করে যারা জামাত ইসলামকে, তাদের কাছে আসাদুল্লাহ গালিব হচ্ছে আর আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, যার নামে সন্ত্রাসী এবং জঙ্গিবাদের সাথে জড়িত হয়, তিনি জেলেও গিয়েছিলেন। সে গালিব বলেছেন শিয়ারা মুসলিম জামাতের অন্তর্ভুক্ত নয়। কি ভাই, আমার এত গালি দেন, এর একটু গালি দেন। মজার বিষয় হলো, এই গালিবের শিষ্যরাই আমারে গালি দেয় যখন আমি শিয়াদের শিয়াদেরও আমি সমালোচনা করি না, আমি ইরানিদেরও করি না। আমি কার সমালোচনা করি? এই তেহরানের কসাইদের আমি সমালোচনা করি। সেই তো এই যে আপনাদের আমির আব্বাজান গালিব যে বললো যে শিয়ারা মুসলিম জামাতের অন্তর্ভুক্তই নয়, এই ব্যাপারে তো কিছু বললেন না। এটা অবশ্য ফেসবুক ভার্সিটির কথা এবং এটা সঠিক। আবার আরেকজন দেখলাম কি, আরেকজন হাফেজ গোলাম নাকি কি জিলানি নাকি জানো, সে লিখেছে ওহাবিদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করাই হারাম। একটু আগে যে যার কথা বললাম আসাদুল্লাহ গালিব, তিনিও হলো আবার আপনার এই ওহাবি। যাই হোক, সৌদি আরবের বাদশা কি বলেছেন? আল্লাহ ইরানকে শাস্তি দেবেন মুসলমানদের রক্তের জন্য, অর্থাৎ মুসলমানদের রক্ত ঝরনের কারণে আল্লাহ এই তেহরানের কোষাইদের শাস্তি দেবেন। কে বলেছে? সৌদি আরবের বাদশা। কিন্তু এরই সমালোচনা করে কারা জানেন? যারা বাংলাদেশে থেকে 7 লাখ টাকাতে কামলা দেওয়ার জন্য সৌদি আরব যাবে, তার সমালোচনা করে।
মনে হয় বাংলাদেশের কামলাদের কথায়, এই ভারতের কামলাদের কথায়, পাকিস্তানের কামলাদের কথায় সৌদি আরবের বাচ্চা চলতে হবে। দেখবেন এদের অনেক জ্ঞান দিবে। আমি ফরিদের তো জ্ঞান দেই, দেখবেন এরও 14 গোষ্ঠী উদ্ধার করতেছে এখন এই ইরানের সমালোচনা করার জন্য। অথচ এই যারা বাংলাদেশ এখন সৌদির বাচ্চার সমালোচনা করে এমবিএস এর, তারা কিন্তু আবার ইরানের শিয়াদের কাফের মনে করে। যাই হোক, আরেকটা দেখি ভার্সিটির আর কি কি, ইউনিভার্সিটির আর কি কি খবর আছে একটু দেখি। আমাদের মির্জা ফখরুল সাহেব বলেছেন যে বেকারত্ব কমানোর লক্ষ্যে বিএ এমএ ডিগ্রি বন্ধের আহ্বান মির্জা ফখরুল সাহেবের। বিষয়টা এরকম যে মাথা যেহেতু ব্যথা করে, তাই মাথাটাই কেটে ফেলায় দাও, তাই বিএ এম এর ডিগ্রির দরকার নেই, সব মাদ্রাসায় পাঠাই দিলে হবে এখন। কিন্তু তার কিন্তু এটা বলার মুরদ হয় নাই যে মাদ্রাসায় হাফেজ মুফতি তো সঙ্গে কম, যে এত হাফেজ আর এত মৌলবি বানানোর দরকার নাই, এরা কি করে হবে, ওইটা কিন্তু বলার সাহস নাই। তিনি বেকারত্ব কমানোর জন্য এমএ বি এর ডিগ্রি বাতিল চাইতেছেন মির্জা সাহেব, কিন্তু মির্জা সাহেব বলতে পারেন যে মাদ্রাসাতে কি পাশ করে, মাদ্রাসা শিক্ষাতে কি হবে, এটা বলার তার মুরদ হয় না। কারণ জানে এটা করলে তার ইমানও চলে যেতে পারে, তার বেহেশতের টিকিট বাতিল হইতে পারে, তার মন্ত্রিত্ব যাইতে পারে। মানে আমাদের নেতা মন্ত্রীরা যে কি বলে আর কি বলে না, আপনি কখনো হিসাব মিলাইতে পারবেন না। আরেকটা বিষয় হলো ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন, অনেকে বলেছেন যে বাংলাদেশটা কি পূর্ব পাকিস্তান হয়ে গেল। আরে ভাই, এটা তো পূর্ব পাকিস্তান না, ফুল পাকিস্তান হয়ে গেছে। পূর্ব পাকিস্তান তার চেয়ে বড় পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ, তো এখানে হবে না কি হবে। আমাদের জামাতের আমির সাহেব, যিনি চুম্মা শফিক নামে পরিচিত, কেউ কেউ তাকে গে শফিক বলে জামাতের আমিরকে, যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার। তিনি বলেছেন ভোট সুস্থ হয়েছে তা বলিনি, আবার বলি ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি। মানে বুঝছেন তো, মানে এই বর্তমানে এই যে নির্বাচনে হয়েছে, আমি যাকে মুসলেকা সরকার বলি, অর্থাৎ বিএনপি যে ক্ষমতা, এই নির্বাচনকে তারা সুষ্ঠু বলতেছে না, যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। ঠিক আছে, জামাত আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার পরেও নাকি সুষ্ঠু হয়নি। তো এখন তো আর বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, এখন তো শেখ হাসিনা নাই, এখন তো ওবায়দুল কাদের নাই, এখন তো হাসান মাহমুদ নাই, এখন তো শামীম ওসমান নাই, এখন তো ঢাকার মেয়র জাহাঙ্গীর নাই। তো ভাই, আপনাদের সুষ্ঠু ভোট করতে বাধা দিল কে? ডিসি আপনাদের, এসপি আপনাদের, মব বাহিনী আপনাদের, আর্মি আপনাদের। তো ভাই, এখন কে সুষ্ঠু অসুষ্ঠু করলো এই নির্বাচন? এই প্রশ্ন করলে বলবে যে আরো মজার বিষয়, মুক্তিযুদ্ধ মন্ত্রী বলতেছে এবং আরো দু একজন মন্ত্রী বলছে দেশে কোনো তেলের সংকট নাই। আবার পেট্রোল পাম্পে গেলে বলে তেল নাই। এটা ভার্সিটি, এটা ফেসবুক ভার্সিটির খবর বলতেছি, সত্য মিথ্যা আমি জানি না, কারণ এরা সকালে এক কথা কয়, বিকেলে আবার না করে। বিএনপির পানি সম্পদ মন্ত্রী, সরকারের পানি সম্পদ মন্ত্রী বলেছে সৌদি, তুরস্ক, চীন থেকে প্রাপ্ত জাকাতের অর্থে গোপন সংগঠন পরিচালনা হচ্ছে। এই কথা তো আমরা বলেছি যে মধ্যপ্রাচ্য থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে এই দেশের গোপন সংগঠন পরিচালনা করা হয়। আমাদের তখন খুব গালি দিয়েছেন, বিএনপি লোকেরাই গালি দিয়েছেন। এখন বলছে কিনা আপনাদের মন্ত্রী, এই কথাটা তো আমরা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে বলে আসতেছি। আমরা যেগুলো এক যুগ আগে বলি, আপনাদের এমপি মন্ত্রীরা এক যুগ পরে বলে। কিন্তু আমাদের ভাই গালিটা কেন দেন? কি বিএনপির চাচা, ভাতিজা, খালা, মামা, ফুবারা, ভাইজানেরা, ছোট ভাই, কি বলবেন? আপনাদের মন্ত্রী বলেছে যে সৌদি, তুরস্ক, চীন থেকে জাকাতের অর্থে গোপন সংগঠন পরিচালিত হচ্ছে। এটা তো আমরা আগে বলেছি। এখন তারা গালি দেন, তারা গালি দিবেন না। আমার এটাই হলো সমস্যা। আমরা পাশের কথাটা একটু আগে বলি, কিন্তু আপনাদের খুব খারাপ লাগে। আমরা এগুলো আগেই জানি, আপনারা এগুলো পরে বলবেন। এই যে এখনো যারা অনেক বিষয় গালাগালি করেন না, এগুলো আপনারা পরে বলবেন, পরে আপনারাই বলবেন। মজার বিষয় হলো, সবচেয়ে মজার বিষয় এবার যেটা বলবো, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া বয়কটি যারা, তাদের জন্য বড় দুঃখের বিষয়। সেটা হলো ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে ভারত থেকে। কে বলেছে? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উপায়েদ। কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী? বাংলাদেশের। কি বলেছেন আবার বলি, কালের কণ্ঠ পত্রিকায় আসছে, নামটাও বলে দিলাম। ঠিক আছে, বিপদে পড়লে বাঙ্গরা ভারতকে আব্বা ডাকে, লিখেছেন জয়নুল সাইদ, এবং একটা ফটোকার্ড দিয়েছেন যেখানে লিখেছেন ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইন্ডিয়া বয়কটের এখন কোথায়? শেখ হাসিনাই নাকি শুধু ভারতের কথা উঠে বসে, এখন কে কার কথা উঠে বসে একটু দেখেন তো দেখি। ভারত ছাড়া চলতে পারবেন না, চাপা যতই মারেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছেন সারা জীবন জয় বাংলা বলে আসলেন, বঙ্গবন্ধুর গীত গায়ে আসলেন, এবার তিনি বলেছেন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর নাম নিতে এখন লজ্জা পান তিনি, ও আওয়ামী লীগের আমলে তিনি প্রেসিডেন্ট। যাই হোক, আলাদা বিষয়। অর্থ আত্মসাতের অভিযোগে বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে জিডি। বাংলাদেশ টাইমে নিউজ আসছে। এই যে আরেক রাজাকারের পোলা আসিফ আকবর আর কি, গান গায় তার নিয়ে ক্রিকেটের বানাই দিছে। বাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে মজার বিষয়, যমুনা টেলিভিশনের নিউজ, ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করছে সরকার। মানে আমেরিকায় যে প্রস্তাবটা এসেছে ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, এটা ক্যাশ করার বুদ্ধি করে ফেলছে। এই সরকার, পররাষ্ট্রমন্ত্রী শামা উবায়েদ বলতেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ বলতেছে ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করছে সরকার। তারই মুসলেখা সরকার আবার
স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী, ৭১ যারা গণহত্যা করেছে, যাদের সহযোগী ছিল, এই জামাতের নামটাও সেখানে এসেছে। নারীদের দাসী বানিয়ে রেখেছিল, সংখ্যালঘু নারীদেরও। এভাবে বলা হয়েছে যে সংখ্যালঘুদের ধরে ধরে হত্যা করা হয়েছে নাম নিয়ে নিয়ে। সেই গণহত্যাকারীদেরকে আবার শোক প্রস্তাবে নিয়ে আসছে এই সরকার। আবার সেই সরকার বলতেছে গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করতেছে। মানে আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসার তখন এটা পাশ হয়, তো এর জন্য আগে বলে রাখলো এই যে আমরা এই চেষ্টা করেছিলাম, মানে আগে ওই মুসারার মতো আগে চাকু মেরে রাখলো, সুবিধাটা যেন নিতে পারে। জি। পেট্রোল পাম্পে তেলের জন্য হাহাকার দেখে শেখ হাসিনার কথা মনে হয়, তবে এটাই শেষ নয়। আপনাদের বারবার শেখ হাসিনার কথা মনে হবে। একটা জিনিস চিন্তা করে দেখুন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, তখন কিন্তু ওই 10 বছরে তাদের বড় সৌভাগ্য ছিল যে বাংলাদেশে তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বড় কোনো সমস্যা কিন্তু তৈরি হয়নি। ফলে বিএনপি সরকারগুলোকে একের পর এক রুটিন কাজ ছাড়া বড় কোনো সমস্যা সমাধান করতে হয় নাই, সমস্যা মোকাবেলা করতে হয় নাই। বিএনপি সরকার বড় বড় সমস্যা কিভাবে মোকাবেলা করবে বা করতে কতটা দক্ষতা দেখাবে, সেটা কিন্তু আমাদের একটা দেখার বিষয় রয়ে গেছে। আমরা কিন্তু শেখ হাসিনার সময়ে অনেক ধরনের দুর্যোগ, দুর্বিপাক, মনুষ্য সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি আমরা দেখেছি। 1998 সালের বন্যা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার 2019, 20, 21 এই সময়গুলোতে যখন সারা দুনিয়াতে কোভিড মহামারী, তখন কিন্তু ক্ষমতায় শেখ হাসিনা। এমনকি রানা প্লাজা যখন ভেঙে পড়লো, তখনও কিন্তু ক্ষমতায় শেখ হাসিনা। এর বিপরীতে আমরা বেগম খালেদা জিয়ার সময় একটা দুর্যোগ দেখেছিলাম, সেটার জন্য অবশ্য বেগম খালেদা জিয়াকে দায় দেওয়ার সুযোগ নাই। সেটা ছিল 1991 সালে বাংলাদেশের উপকূল অঞ্চলে সেই ঘূর্ণিঝড়, যেখানে প্রায় 2 লাখ মানুষ মারা গিয়েছিল। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, সেইখানে শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে কিন্তু ওই দুর্যোগটাও হয়তো আরো ভালোভাবে মোকাবেলা করা সম্ভব হতো। যা হোক, যেটা হয়নি, বা এর জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে আমি কোনোভাবে দোষারোপ করছি না, কিন্তু যেটা আমাদের লক্ষ্য করতে হবে, এই দুইজন, না বেগম খালেদা জিয়া না তারেক রহমান, কোনো বড় দুর্যোগ মোকাবেলায় কিংবা বড় কোনো কিছুতে তারা পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করেননি। আর আরেকটা জিনিস চিন্তা করেন, পদ্মা সেতু বানানো, পদ্মা সেতুতে তো জঙ্গিরা এটাকে তাদের মতো দুর্নীতির কথা বলে, অথচ পদ্মা সেতু ছিল সারা বিশ্বের ইতিহাসে উন্নত দেশ কি অনুন্নত দেশ এমন একটা মেগা প্রজেক্ট। আমাদের জন্য তো এটা অনেক বড় মেগা প্রজেক্ট, একেবারে সর্বোচ্চ দুর্নীতিমুক্ত একটা প্রজেক্ট ছিল। সেখানে যারা পদ্মা সেতু বাস্তবায়ন করেছে, যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছে, আপনারা সেসব মানুষদের খোঁজ নেন, দেখবেন যে এটার চেয়ে দুর্নীতি মুক্ত কিন্তু কোনো বড় প্রজেক্ট আর হতে পারে না। কিন্তু দেখেন, এই শেখ হাসিনা কিন্তু পদ্মা সেতু তৈরি করে গেছেন। আর এটা আমি আগেও বলেছি যে এই ধরনের বৃহৎ কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে আপনি যদি চোখ বন্ধ করে দেখেন, তারেক রহমান, খালেদা জিয়া, এরশাদ, এদেরকে যদি চিন্তা করেন যারা বাংলাদেশ চালিয়েছে, বা এমনকি রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি কিন্তু কাউকে খুঁজে পাবেন না সাহসে এবং প্রেরণায় শেখ হাসিনার সমান কেউ। হ্যাঁ, তারেক রহমান তো মানে আগেই সারেন্ডার করে বসে আছেন যে উনি মেগা প্রজেক্ট করবেন না। ওই জন্য দুর্নীতির কথাটা বলেছিলাম, উনি বলবেন যে এগুলোতে দুর্নীতি হয়। তারেক রহমান সাহেব এগুলো বলে বেশি দিন কি বাংলাদেশ শাসন করতে পারবেন? কারণ হলো, তার শাসনকালে বা তার মায়ের শাসনকালে বাংলাদেশ কিন্তু পরপর 5 বার দুর্নীতিতে সেরা হয়েছিল। এটা কিন্তু শেখ হাসিনার সময় হয় নাই। কিন্তু উনি আগেই সারেন্ডার করে বসেছেন যে উনি কোনো দুর্নীতি, মেগা প্রজেক্ট এগুলা করবেন না, অর্থাৎ বাংলাদেশের উন্নতির জন্য যা যা দরকার সেগুলা কিন্তু তারেক রহমান করবেন না। তারেক রহমান আর এই ইউনূসের সৌভাগ্য হলো শেখ হাসিনা একটা বলিষ্ঠ অর্থনীতি তৈরি করাতে তারা কিন্তু অনেক টাকা পয়সা হাতে পেয়েছেন। সেগুলো তো ইউনূস তো সব মেরে দিয়েছে, ইউনূসের গুন্ডা পান্ডা এরা। তারেক রহমানও এখন পর্যন্ত কিন্তু সেই সুবিধাটা ভোগ করছেন।
এবং এটা কয়েক বছর চলে যেতে পারে। শেখ হাসিনা তৈরি করে দেয়া একটা বলিষ্ঠ অর্থনীতি, কিন্তু এটা কিন্তু চিরকাল থাকবে না। আমরা এই এই জিনিসগুলা যত সহজভাবে বলছি, আমরা যদি শেখ হাসিনার কথা চিন্তা করি এবং তার সাথে যারা যারা বাংলাদেশ শাসন করবে বা করছে তাদের কথা চিন্তা করি, এবং আহ, শেখ হাসিনার গুরুত্বটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেই জায়গায় কিন্তু আমাদের অনেক অনেক কষ্টের কারণ আছে। যেই মানুষ না হলে বাংলাদেশ আজকের পর্যায়ে আসতো না, সেই মানুষকে বাংলাদেশের মানুষ যেভাবে অপমান করেছে, এবং উনিও শুধু কিছু জঙ্গি মারা যাচ্ছে এই জন্য ক্ষমতাটা ছেড়ে দিয়েছেন। অদ্ভুত লাগে যে শেখ হাসিনার বদান্যতা, শেখ হাসিনার মহানুভবতা, এই যে জঙ্গি নিধন হয়ে যাচ্ছে সেখানেও যে মহানুভবতা শেখ হাসিনা দেখিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষকে একদিন সত্যি কাঁদাবে। আমরা যারা শেখ হাসিনাকে ভালোবাসি, আমাদের কিন্তু এখনই কিন্তু যথেষ্ট আবেগ তৈরি হয় যখন দেখি শেখ হাসিনা ব্যাখ্যা করছেন যে বাংলাদেশে পেট্রোল আর অকটেন কিন্তু আমদানি করতে হয় না। এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে যেসব প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয় সেখানে বাই প্রোডাক্ট হিসাবে এগুলা কিন্তু উৎপাদন হয়। তো বাংলাদেশে তো এখনই পেট্রোল অকটেনের এরকম টান পড়ার কথা না। তার মানে হলো যে ম্যানেজমেন্ট কিন্তু বিএনপি সরকারের ভালো নয়। ভালো তো নয়, তাদের বড় কোনো ম্যানেজমেন্টের কোনো উদাহরণ তো তাদের নাই। কিন্তু যে জিনিসটা হচ্ছে এই ফাঁকে বাংলাদেশটা তো দরিদ্র হয়ে যাচ্ছে। তারেক রহমান কয়েক বছর রাষ্ট্র শাসন করবেন, ইউনূস ধ্বংস করে দিয়ে গেল। বাংলাদেশের মানুষ যদি এই গত 2-3 বছর যদি শেখ হাসিনার শাসন থাকতো, এই শাসনটা যদি অব্যাহত থাকতো, চিন্তা করে দেখুন তো আজকে বাংলাদেশের অর্থনীতি 7% প্রবৃদ্ধি নিয়ে আজকে 2026 সালের এই মার্চ মাসে বাংলাদেশের অর্থনীতিটা কোথায় চলে আসতো। আর এই 2 বছর শেখ হাসিনা না থাকাতে বাংলাদেশের অর্থনীতি কোথায় তলিয়ে গেল। বাংলাদেশে কত দারিদ্র বাড়লো, কত মানুষ চাকরিহীন হলো, কত আপনার প্রোডাকশন কমলো, কত রপ্তানি কমলো, শিল্প কলকারখানার অবস্থা কি। দরিদ্র মানুষের জন্য শেখ হাসিনা যেসব সামাজিক সুবিধাদি দিয়েছিলেন, বিভিন্ন ভাতা, সেগুলোর অবস্থা কি। সেগুলোকে নতুন বোতলে করে সাজিয়ে তারেক রহমান কতদিন বাংলাদেশের মানুষকে শান্ত রাখতে পারবেন। হ্যাঁ, উনি জামা কাপড় স্বাভাবিক করছেন, উনি বিভিন্ন ধরনের চমক দেখাচ্ছেন, এগুলোকে আমি ভালো বলি, খারাপ বলি না। তারেক রহমান যদি এই ধরনের চমক দেখান বা এগুলো যদি প্রতীকী অর্থে হয়, এগুলো খারাপ নয়। কিন্তু এই উদাহরণগুলো কিন্তু জিয়াউর রহমান করেছে, পাকিস্তানি ইমরান খান করেছে, পারভেজ মোশাররফ করেছে, মোটামুটি একটা পাকিস্তানের শাসকরা এসেই এগুলা করে। ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে বিমানের পেছনে গিয়ে বসে থাকতো যে না টাকা বাঁচাচ্ছে, তাতে কি পাকিস্তান ধনী হয়েছে? তারেক রহমানও হয়তো এরকম করবেন, উনি একটা কিছু করবেন। তারেক রহমানকে আমি অপমান করব না, কিন্তু ইউনূস তো পুরা ধোকা দিয়ে গেল। 7 জনের কথা বলে সে কি না করলো, যে 7 জন নিয়ে সে ইয়েতে যাবে, সে জাতিসংঘে যাবে। আমাদের যে জাতীয়ভাবে আমরা যে একটা বোকা জাতি, আমরা যে একটা অকৃতজ্ঞ জাতি, সেটা কিন্তু আমাদের বারবার চোখের সামনে ভেসে আসবে যতদিন বাংলাদেশ আবার তার রাস্তা ফিরে না পাবে। সেই রাস্তা ফিরে পাওয়ার কিন্তু একটাই উপায়, হাতে পায়ে ধরে শেখ হাসিনাকে এনে আবার বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দেয়া। হ্যাঁ, এই অবশ্যই স্বাধীনতা বিরোধী মৌলবাদ জঙ্গি ওরা কষ্টে থাকবে, কিন্তু আমরা তো চাই যে ওরা বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাক। ধ্বংস বলতে আমি সবসময় যেটা বলি সেটাই বলছি, যে ওদের অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং সামাজিক এই 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 ধরনের, বিশেষ করে অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি, সেটা শূন্য হয়ে যাবে। কারণ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা অনেক কিন্তু তারা চেষ্টা করেছেন এই স্বাধীনতা বিরোধীদের, জঙ্গি মৌলবাদী শ্রেণীকে সমাজের মধ্যে আত্মীকরণ করতে। তাদের নানান সুযোগ সুবিধা দিয়েছেন, তাদের 2-4 জনকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দিয়েছেন, কিন্তু সমাজে তাদের কিন্তু অর্থনৈতিক যে সক্ষমতা, সেটা কিন্তু শেখ হাসিনা কিন্তু অক্ষুণ্ণ রেখেছেন। এমনকি শেখ হাসিনার সময়ে সরকারি চাকরি বাকরি সবকিছুতে এই জামাত মৌলবাদীরা কিন্তু প্রাধান্য পেয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান চালানোতে তারা প্রাধান্য পেয়েছে। ভবিষ্যতে কিন্তু এই সুযোগ আর থাকবে না। এবং
এদেরকে ফোরফ্রন্টে রেখে আমরা কিন্তু বাংলাদেশকে কখনোই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না। বর্তমানে তারেক রহমান সাহেব যদি আওয়ামী লীগের সাথে সহাবস্থান করতে রাজি হন, উনি ওনার রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করবেন। আর যদি উনি রাজি না হন, উনি যদি ওনার মতো করে এই মিলিটারির জোরে কিংবা জঙ্গিদের জোরে উনি যদি একা চলেন, ভবিষ্যতে উনি কিন্তু বাংলাদেশে ওনার অবস্থা যে কি করুণ হবে সেটা চিন্তা করলে আসলে কষ্ট হয়। কারণ হলো যে আমাদের তো যারা সমাজে এই বিএনপিকে সমর্থন করে, তাদের রাজনীতি করে, তারা তো আমাদেরই আপনজন। হ্যাঁ, জঙ্গিরাও হয়তো আমাদের ঘরের সন্তান, কিন্তু জঙ্গিদেরকে তো আমাদেরকে ইয়ে করতে হবে, মানে তাদের চিকিৎসা করাতে হবে। যে ধরনের চিকিৎসা লাগে সেই চিকিৎসা হলো যে বাংলাদেশে বর্তমানে এই যে ধর্মটা যেভাবে কাজী ইব্রাহিমরা একচেটিয়া ভাবে মানে ধর্ম দিচ্ছে বাংলাদেশকে, এই কাজী ইব্রাহিমদের থেকে ধর্মটা তুলে নিতে হবে, নিয়ে সত্যিকারের আওয়ামী লীগ যেই ধরনের আলেম ওলামা পছন্দ করে তাদেরকে সেটা দায়িত্ব দিতে হবে। তবে বাংলাদেশে সেই ধরনের কোনো আলেম ওলামা আছে, এটা দু একজন যে নাই তা না, নাম বললে আবার ওদের উপর জঙ্গিরা মানে ঝাঁপিয়ে পড়ে কিনা, সেজন্য কোনো নাম বলবো না। কিন্তু আমাদেরকে প্রয়োজনে সৌদি আরব থেকে হলেও আমাদের ইমাম আলেম ওলামা এগুলা নিয়ে আসতে হবে। কিন্তু বাংলাদেশের যে মৌলবাদী শ্রেণী, এটাকে কিন্তু আমাদের রাখা যাবে না। এদেরকে পুরোপুরি প্রতিস্থাপিত করতে হবে। এদেরকে প্রতিস্থাপিত করতে হবে, শেখ হাসিনাকে প্রতিস্থাপিত করতে হবে। শেখ হাসিনাকে শুধু বাংলাদেশ শাসন করলেই চলবে না, শেখ হাসিনা উত্তরাধিকারকে রাষ্ট্রটা শাসন করানো শেখাতে হবে। সেটা এমনকি বিএনপির নেতাদেরকেও শেখাতে হবে। কারণ হলো বিএনপি তো আমরা যদি দ্বিদলীয় ব্যবস্থার অধীনে থাকি, তাহলে তো বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু রাষ্ট্রটা চালানো শিখতে হবে শেখ হাসিনার কাছে। এবং শেখ হাসিনার মতো বড় হৃদয়, সাহস, এই কয়েকটা জিনিস বাংলাদেশের ভবিষ্যৎ নেতাদের কিন্তু আয়ত্ত করতে হবে। তারেক রহমান কিন্তু সেটা করতে পারলেন না। তিনি এখনো ওই যে শার্ট পরা বা যে এগুলো করছেন, কিন্তু উনিও যদি কিছু আয়ত্ত করতেন। গত 1 মাস তারেক রহমান ক্ষমতায় আছেন, ওনার কোনো কিছুতে কিন্তু মনে হয় নাই যে, বা ওনার মন্ত্রীদের এই শেখ হাসিনার কাছ থেকে তারা কিছু শিখেছে। অবশ্য শেখ হাসিনাকে তারা যেভাবে শত্রু মনে করে সেখানে তো শিখবে না, কিন্তু তাতে কিন্তু বাংলাদেশের ক্ষতি এবং বিএনপিরও ক্ষতি একটা রাজনৈতিক শক্তি হিসাবে। তো বিএনপির জন্য জানা, তা আওয়ামী লীগের জন্য এই কথাগুলো বেশি বলছে যে আওয়ামী লীগের নেতারা আপনারা শেখ হাসিনার কাছ থেকে শিখেন। এই শেখ হাসিনা কিন্তু 1000 বছরে একজন জন্মগ্রহণ করে। বঙ্গবন্ধু যেমন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, শেখ হাসিনা কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ শাসক এই বাংলাদেশে এখন পর্যন্ত। আমি তো কোনো বিকল্প দেখি না। এবং শেখ হাসিনার কাছ থেকে যদি আমরা বাংলাদেশ চালানো না শিখি, এই বাংলাদেশের যে স্বপ্ন মানুষের, যে এটা একটা ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত একটা আধুনিক বাংলাদেশ হবে, সেটা কিন্তু করার আর কিন্তু কোনো স্কোপ আমাদের নাই। আমাদের সামনে কোনো রোল মডেল নাই শেখ হাসিনা ছাড়া। শেখ হাসিনাকে আপনি চাইলেও ভুলে যেতে পারবেন না। শেখ হাসিনাকে মেরে ফেলতে চাইবে জঙ্গিরা, কিন্তু আমাদের কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে হবে। এবং শেখ হাসিনার উদাহরণ নিয়ে এই বাংলাদেশকে যদি সঠিক পথে আনা না যায়, বাংলাদেশের কপালে সত্যি খুব দুঃখ আছে। এর মধ্যে তো অনেক কিছু বন্ধ হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো বন্ধ হতে থাকবে। 2024-এ বাংলাদেশের মানুষ যেই ভুল করেছে তার খেসারত তাকে দিয়েই যেতে হবে। এবং সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায়, সেটা হলো শেখ হাসিনাকে প্রতিদিন স্মরণ করা, শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া, শেখ হাসিনাকে এনে আবার এই রাষ্ট্র যেখানে মানুষ অবুঝ, মানুষ নিজের ভালো বোঝে না, যেখানে জঙ্গি স্বাধীনতা বিরোধী মৌলবাদী শ্রেণী যা বলে তাই মানুষ বিশ্বাস করে এবং মানুষের মধ্যে কোনো যুক্তি নেই, সেই রকমের একটা রাষ্ট্র চালানো শেখ হাসিনা ছাড়া এখন পর্যন্ত কাউকে কিন্তু আমরা দেখছি না। ফলে যারা বাংলাদেশ চালাচ্ছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশ চালাবেন, সবাই কিন্তু শেখ হাসিনাকে ফলো করুন, শেখ হাসিনাকে পাঠ করুন। প্রতিদিন শেখ হাসিনাকে আপনাদের পাঠ করতে হবে। প্রতিদিন যখনই কোনো দৈব দুর্বিপাক আসবে, কোনো ধরনের মহামারী আসবে, কোনো ধরনের
অর্থনৈতিক সমস্যা আসবে, আপনাকে কিন্তু শেখ হাসিনাকে পাঠ করতে হবে। দুটো জিনিস পাঠ করতে হবে, যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এই যাবৎকালের ইউনূস, কিভাবে ইউনূসকে পাঠ করবেন, কিভাবে ভালো হতে হয়, শেখ হাসিনাকেও পাঠ করবেন কিভাবে ভালো হতে হয়। অর্থাৎ ইউনূসকে পাঠ করে কিভাবে ইউনূসের মতো না হতে হয়, শেখ হাসিনাকে পাঠ করবেন কিভাবে শেখ হাসিনার মতো হতে হয়। এছাড়া আপাতত আমি বাংলাদেশ